আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা পৃষ্ঠা নম্বর 114 সমাধান করব। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে গিয়ে দেখে আসতে পারো। এটা কিন্তু অধ্যায় 7 গড়ের সর্বশেষ পৃষ্ঠা, অর্থাৎ এই চ্যাপ্টারের পর কিন্তু আমরা একটা নতুন অধ্যায়ে চলে যাব। তো সর্বশেষ পৃষ্ঠাটা আমরা খুব ভালো করে সমাধান করবো ইনশাল্লাহ। এখানে 1 নংয়ে বলেছে 2, 4, 5, 7 ও 9 সংখ্যাগুলোর গড় কত হবে। তাহলে আমরা করি, এটা হচ্ছে 1 নং। 1 নং, যেহেতু এটার গড় নির্ণয় করতে বলছে, তো আমরা প্রথমত সবগুলো যোগ করে ফেলবো। 2 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9, 5 যোগ 7 যোগ 9। এখন আমরা দেখো সবগুলা যোগ করে কত আসে। আমি ক্যালকুলেটর ইউজ করে করতেছি। 2, 4, 5, 7, 9, 2, 4, 5, 7, 9, এটা আসে কত? 27। এটা আসছে কত? 27। এখন আমরা এই 27কে ভাগ করব কত দ্বারা, যেহেতু আমরা গড় নির্ণয় করতেছি, সুতরাং গড় সমান 27 ভাগ করবো। এখানে কয়টা সংখ্যা আছে আমরা দেখব। এখানে সংখ্যা আছে, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা আছে না, এই জন্য আমরা 5 দ্বারা ভাগ করব। তো তুমি যদি 27কে 5 দ্বারা ভাগ করো, এখানে দেখো একটু কত আসে। তোমরা কিন্তু ভুল ওইগুলো ক্যালকুলেটর ইউজ করে করবে না, তোমাদের কিন্তু ক্যালকুলেটর কোনোভাবে ইউজ করা যাবে না, এগুলো সুন্দর করে রাফ করে দেখাবা। এটাকে যদি তোমরা 5 দ্বারা ভাগ করো, তাহলে এটা আসবে কত? 5.4। কত আসবে? 5.4। এবং এইটাই হচ্ছে উত্তর। এখন 5.4 এটা কোথায় আছে দেখো, কতে আছে, খতে আছে, গতে আছে নাকি ঘতে আছে? আমি এখানে দেখতেছি 5.4 আছে গতে, অর্থাৎ সঠিক উত্তর হবে গ, 5.4। আশা করি বুঝতে পেরেছ। এখন 2 নম্বর দেখবো আমরা। 1 নং। 1 নংয়ে বলেছে একজন ক্রিকেট খেলোয়াড় 3টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান 48, 52, 53। তিনি গড়ে কত রান করেছেন? ঠিক সেমভাবে এটারও কিন্তু আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমত সবগুলো যোগ করে ফেলি। 48, 52 এবং 53। 48, 52 এবং হচ্ছে 53। আমরা সবগুলো আগে যোগ করে ফেলবো। যোগ করে দেখবো আগে যোগফল কত আসে। 48, 52, 53। 48, 52, 53। এটা আসছে 153। যোগফল আসছে কত? 153। এখন আমরা 153কে ভাগ করবো কত দ্বারা? এখানে কয়টা সংখ্যা আছে আমরা দেখব। এখানে কয়টা সংখ্যা আছে একটু খেয়াল করে দেখো। এখানে সংখ্যা আছে 1টা, 2টা, 3টা সংখ্যা আছে না, এই জন্য আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 153 ভাগ 3, এটা করলে কত আসে দেখো। 153কে যখন তুমি 3 দ্বারা ভাগ করবা, এটা আসছে 51। উত্তর আসছে কত? 51। উত্তর আসছে 51। এখন 51 এই অপশনটা কোথায় আছে আমরা দেখি। 51 আছে ঘ নম্বরে, মানে সর্বশেষ যেটা অপশন সেটা, অর্থাৎ ঘ। তাহলে উত্তর হবে কত? ঘ, 51 রান। বুঝতে পারছো তোমরা? আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে 3 নংটা। 3 নং না, আমরা আগে 2 নম্বরটা করব। তাহলে 2 নংয়ে বলেছে 50টি সংখ্যার গড় 38, 2টি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলো, বাকি সংখ্যাগুলোর গড় কত আমাদের বের করতে হবে। তাহলে একদম সহজে আমরা এটা করব। প্রথমত আমরা এটা আগে তুলে ফেলি যে 50টি সংখ্যার গড় আছে কত? 38 দেওয়া আছে, দিয়ে আমরা তুলে ফেলি। দেওয়া আছে 50টি সংখ্যার গড় 38, দেওয়া আছে 50টি সংখ্যার গড় 38। এখন আমরা সুতরাং কি লিখব? মোট যোগফল। মোট যোগফল। যখন আমরা গড় থেকে মোট যোগফলটা বের করব, তখন কিন্তু আমরা গুণ করব, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে আমরা কি গুণ করব? এই 50-এর সাথে
38টা আমরা গুণ করব, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে 50টি সংখ্যার গড় 38, এই জন্য আমরা 50-এর সাথে 38টা গুণ করব। তাহলে 50-এর সাথে তুমি যদি 38টা গুণ করো, এখানে কত আসে? এটা আসে 1900, ঠিক আছে। এটা আসছে কত? 1900। এখন আর একটা কথা বলছে প্রশ্নের মধ্যে, দেখো, সেটা হচ্ছে দুইটি সংখ্যা 4555 বাদ দেওয়া হলো, ঠিক আছে। তাহলে 45 ও 55 আমরা আগে এটা করব। পরবর্তী দুইটি সংখ্যার যোগফল আমরা এখন লিখতে পারি যে পরবর্তী দুইটি সংখ্যার যোগফল, পরবর্তী দুইটি সংখ্যার যোগফল, পরবর্তী দুইটি সংখ্যার যোগফল কত কত বলেছে? দুইটি সংখ্যা 45 ও 55, 45 যোগ 55, ওকে। তাহলে আমরা এটা আগে যোগ করে ফেলি, 45 আর 55, এটা যোগ করলে আসে কত? 100। এইটা যোগ করলে আসে কত? 100। এখন একটু খেয়াল করে দেখো তো, পরবর্তী দুটি সংখ্যার আমরা যোগফল বের করছি। এখন হচ্ছে কি অবশিষ্ট সংখ্যার যোগফল, অবশিষ্ট সংখ্যার যোগফল এইটা আমরা বের করব। তো অবশিষ্ট সংখ্যার যোগফল বের করার আগে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে। প্রথমত আমাদের সংখ্যা ছিল 50টি, ঠিক আছে। এরপর প্রশ্ন কিন্তু বলেই দিয়েছে যে পরবর্তী দুইটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে। তো সংখ্যা ছিল 50টি, যখন দুইটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে তাহলে এখানে কি হবে? সংখ্যা ছিল 50টি, সংখ্যা ছিল 50টি, পরবর্তী দুইটি সংখ্যা বাদ দেওয়ার পর হবে পরবর্তী দুইটি সংখ্যা বাদ দেওয়ার পর হবে কত? আগে ছিল 50টি না, 50টির থেকে যখন পরবর্তী দুইটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে অর্থাৎ কিটা বিয়োগ হবে, তাহলে 50 থেকে এই দুইটা বিয়োগ যাবে। 50 থেকে যখন দুইটা বিয়োগ যাবে এখানে আসে 48, বুঝতে পারছো? এখন অবশিষ্ট সংখ্যার যোগফল কি বলছে? এখন অবশিষ্ট সংখ্যার যোগফল, অবশিষ্ট সংখ্যার যোগফল, অবশিষ্ট সংখ্যার যোগফল কি হবে একটু খেয়াল করে দেখো। আমরা যদি এই যে 1900 থেকে আমরা যদি ভাইয়া 100 এটা বিয়োগ দিই তাহলে আমাদের কিন্তু অবশিষ্ট সংখ্যার যোগফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 1900 এটা যদি আমরা বিয়োগ দিই, কি বলছি মানে এই 50টির মানে এই যে মোট যোগফল আমরা বের করছি 50টি সংখ্যার মোট যোগফল, এটা থেকে যদি আমরা কি করি দুইটি সংখ্যার যোগফলটা আমরা বিয়োগ দিই তাহলে কত হবে? এই যে অবশিষ্ট সংখ্যার যোগফলটা বের হয়ে যাবে। তাহলে 1900 থেকে যখন 100 চলে যাবে এখানে হবে কত? 1800, বুঝতে পারছো? কিন্তু আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে কিন্তু সংখ্যাগুলোর গড় অর্থাৎ অবশিষ্ট সংখ্যার গড়, ঠিক আছে। তাহলে অবশিষ্ট সংখ্যার গড়, অবশিষ্ট সংখ্যার গড় কি হবে? অবশিষ্ট সংখ্যার গড় হবে, দেখো আমরা এখানে 1800 পাইছি না, এই 1800 ভাগ এটা কিন্তু 8, যদি একটু বুঝতে অসুবিধা হয় দেখো এটা হচ্ছে 1800 ভাগ এইখানে কত 48 আছে না, এই 48, 1800কে আমরা 48 দ্বারা ভাগ করব, ক্লিয়ার? 48কে 1800কে 48 দ্বারা যখন আমরা ভাগ করব এখানে কত আসে আমরা দেখি। 1800 ভাগ 48, 1800 ভাগ 48 এটা ভাগ করলে আসে 37.5, 37.5, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো তোমরা। এর পরবর্তীতে আমরা কিন্তু
3 নংটা সমাধান করব। তো তোমরা আগেটা একটু তুলে নাও, যেহেতু অঙ্কটা একটু বড় হয়েছে, যদিও বড় না তারপরে তোমাদের কাছে একটু বড় লাগতে পারে। আমি এটা মুছে দিই। ওকে, এখন 3 নংটা দেখো কি বলেছে, একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান 31.5। 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে? এই যে এই টাইপের অঙ্কগুলো এখন আমরা করতেছি, এগুলো কিন্তু আমরা যখন আগের পৃষ্ঠাগুলো সমাধান করেছি এগুলো কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ খুব ভালো করে আমরা বুঝিয়ে দিয়েছি। তো যারা যারা, আমি আবারও বলতেছি, ভিডিওগুলো দেখো না, আগের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখে ফেলবা, অথবা ডেসক্রিপশন বক্স থেকে যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে আমার এই চ্যানেলের প্রবেশ করবা, প্রবেশ করার পর প্লেলিস্ট নামে একটা অপশান থাকবে, ওইখানে ক্লিক করার পর দেখবা যে তোমাদের প্রাথমিক গণিত 2026 অনুশীলনী সমাধান নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে ক্লিক করলে সবগুলা স্টেপ বাই স্টেপ চলে আসবে, ওখান থেকে দেখতে পারো। ওকে, 3 নং আমরা প্রথমত লিখি যে 16টি ইনিংসের গড় রান দেওয়া আছে, 16টি ইনিংসের গড় রান, 16টি ইনিংসে গড় রান, 16টি ইনিংসের গড় রান কত বলেছে এখানে? 31.75, 31.75 রান, এটাই তো রান বলে না, 31.75 এটা লিখলে হবে। এখন হচ্ছে যে কি মোট রান, ঠিক সেমভাবে আমরা ওইটার মতো এখান থেকে আমরা মোট রানটা বের করব। তাহলে দেখো 31.75 গুণ, যেহেতু আমরা 16টি ইনিংস এখানে লেখা আছে এজন্য আমরা 16 দ্বারা গুণ করব, 16 দিয়ে গুণ করব। তো 16 দিয়ে গুণ করলে কত আসে? 31.75 গুণ 16, এইটা আসে 508 রান, এইটা আসে 508 রান। এখন এইখানে আবার বলছে কি পরবর্তী 3টি ইনিংসে সে 108, 34 এবং 47 রান করে, তাহলে আমরা লিখতে পারি যে পরবর্তী 3টি ইনিংসের মোট রান, কি লিখতে পারি? পরবর্তী 3টি ইনিংসের মোট রান, 3টি ইনিংসের মোট রান কত হবে? 108, 34, 47, 108, 34 এবং হচ্ছে কত 47। আমরা এখন সবগুলা যোগ করে ফেলবো। 108 যোগ 34 যোগ 47, এইটা আসে কত? 189 রান, 189 রান। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি নতুন ইনিংসের মোট রান, নতুন ইনিংসের মোট রান। তাহলে দেখো নতুন ইনিংস প্রথমত যখন সে 16টি ইনিংস খেলেছে ওইটার মোট রান ছিল 508 রান, পরবর্তী 3টি ইনিংস খেলার পর তার রান হয়েছে কত? 198, মানে 89 রান। এখন এই যে তাদের ইনিংস হচ্ছে কয়টা? টোটাল 19টা না? তো আমরা লিখতে পারি যে নতুন ইনিংসের মোট রান হচ্ছে কত? 508 যোগ 189।
508 যোগ 189, এটা আমরা যোগ করে ফেলবো। এটা আমরা যোগ করি যে 508 যোগ 189, 508 যোগ 189, এটা করলে আসে 697 রান, 697 রান। একটু প্রশ্ন থেকে খেয়াল করো, এখানে প্রথমত ইনিংস ছিল কতটি, মানে 16টি ইনিংসের কথা উল্লেখ করা হয়েছে। এর পরবর্তী কিন্তু আরও 3টি ইনিংস খেলছে। তো প্রথমে 16টি, এরপর 3টি ইনিংস, এটা যোগ হবে। কারণ কি, প্রথমে 16টি খেলছে, এর পরবর্তী আরও 3টি খেলছে। তো খেলার পর আমাদের কি হবে, মোট ইনিংস আমরা লিখতে পারি মোট ইনিংস সমান হচ্ছে 16 যোগ 9, 9 কেমনে, 16 যোগ 3, প্রথমে 16টি খেলছিল, এরপর পরবর্তী 3টি খেলছিল, ঠিক না? তাহলে এখানে 9 হবে না, সরি, এটা হবে কত, 3। 16 আর 9 সমান হচ্ছে কত, 19টি ইনিংস খেলছিল। এখন আমাদের এইখান থেকে বন্ধ হয়ে গেল কেন আবার এটা, আমাদের এইখান থেকে বের করতে হবে কি, গড় রান। সুতরাং গড় রান কি হবে একটু খেয়াল করে দেখো, 697, এইটা ভাগ হবে কত, 19। বুঝতে পারছো তোমরা, এটা হবে কত, ভাগ 19। এখানে 697 কেন দিছি, আমরা এখানে 508 দিতে পারতাম না, কথা হচ্ছে না, আমরা এখানে 508 দিতে পারতাম না। কেন দিতে পারতাম না, এখানে খেয়াল করে দেখো, সে ইনিংস খেলছে প্রথমে 16টি, আবার 3টি পরবর্তী ইনিংস খেলছে। তো 16টি ইনিংসের মোট রান একটা, আবার 3টি ইনিংসের মোট রান একটা। তো যেহেতু সে মোট 19টি ইনিংস খেলেছে, এই জন্য 19টি ইনিংসের মোট রান আমাদের বের করতে হবে। তো 19টি ইনিংসের মোট রান আমরা বের করছি কত, 697। সে তো ইনিংস খেলছে 19টা, 16 আর 3 19 না, কারণ এটা গড় কী হবে, 697 ভাগ 19, এটা হচ্ছে উত্তর। তো আমরা আগে এটা বের করি, 697 ভাগ 19, এটা বের করলে আসে কত, 36.68, 36.68 রান, এটাই হচ্ছে উত্তর। আশা করি ভাইয়েরা বুঝতে পেরেছো তোমরা, আর এতটুকু আশা করে দেখা যাচ্ছে, ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। এটা বুঝে থাকলে আমরা এখন 4 নম্বর কোয়েশ্চেন সলভে যাই। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ এখানে অঙ্কগুলো একটু বেশি, তাই আমরা একটু আস্তে আস্তে সমাধান করতেছি, যাতে নতুন কেউ থাকলেও ওরা খুব ভালো করে এটা বুঝতে পারে, ওকে। আচ্ছা, তাহলে এখন 4 নংটা দেখো। 4 নংয়ে কি বলেছে, যে শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর, ওকে। এখন শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের বয়স কত হবে এখানে আমাদের বের করতে হবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। তুমি যদি আগের অঙ্কগুলো বুঝেও না থাকো, তাহলে এই অঙ্কটা খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। 4 নং আমরা লিখতে পারি যে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে, 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 15 বছর, ঠিক না, 15 বছর বলে দিয়েছে। এখন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কতজন ব্যক্তির কথা বলেছে একটু দেখো। 24 জন শিক্ষার্থী এবং তাদের শিক্ষক বলেছে, 24 জন শিক্ষার্থী এবং তাদের শিক্ষক, তাহলে এখানে কতজন হবে, 25 জন শিক্ষার্থী। সুতরাং মোট ব্যক্তি
মোট ব্যক্তি শিক্ষার্থী ছিল 24 জন, ঠিক আছে। এবং এখানে একজন শিক্ষকের কথা বলছে ও তাদের শিক্ষকের গড় বয়স, তাহলে শিক্ষক যেহেতু বলছে এখানে 1 যোগ হবে, তাহলে সমান সমান কত? 25 জন। 25 জনের কথা এখানে বলেছে। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? এখন আমরা লিখতে পারি মোট বয়স, ঠিক আছে। এখানে তো গড় বয়সটা দেওয়া আছে, ঠিক না? গড় বয়স দেওয়া আছে। এই গড় বয়স থেকে যখন আমরা মোট বয়সটা বের করব, গুণ করব, তাহলে এই 25-এর সাথে আমরা গুণ করব কত? 25-এর সাথে গুণ করব আমরা 15 বছর। ওকে, তাহলে 25 গুণ হচ্ছে কত? 15 বছর। এটা আমরা গুণ করি। 25-এর সাথে যখন আমরা 15টা গুণ করব, 75 বছর। ক্লিয়ার? এখন এখানে কোয়েশ্চেনে বলেছে যে এটা তো না, শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। 24 জন শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। হ্রাস পায় মানে কি? হ্রাস মানে হচ্ছে কি? কমে যাওয়া। তাহলে আমরা লিখতে পারি এখন শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর কি কমে যায়। শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর কমে যায়। সমান সমান কি হবে? কমে যায়। এখন এখানে আমি নিচে নিচে লিখি, সুতরাং গড় বয়স 15 বছর ছিল না? গড় বয়স তো কত? 15 বছর ছিল। এখন যেহেতু 1 বছর কমে যায় বলছে, তাহলে আমরা লিখতে পারি যে 15 বিয়োগ 1 বছর। 15 থেকে 1 গেলে হয় কত? 14 বছর। এখন আমরা লিখতে পারি যে শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 24 জন ছিল না? তাহলে শিক্ষার্থীর সংখ্যা সমান 24 জন। সুতরাং শিক্ষার্থীদের মোট বয়স কি হবে? দেখো, 24 জন ছিল আর তাদের কত? গড় বয়স ছিল 14, ঠিক না? তাহলে 24 গুণ 14 বছর, এটা আমরা গুণ করে ফেলবো। 24-এর সাথে 14টা গুণ করব। 24 গুণ 14, এটা গুণ করলে আসে কত? 336 বছর। 336 বছর। এখন আমরা লিখতে পারি যে শিক্ষকের বয়স কি? শিক্ষকের বয়স আমরা লিখতে পারি। আমাদের বের করতে হবে শিক্ষকের বয়স। আমরা লিখবো যে শিক্ষকের বয়স। তাহলে দেখো শিক্ষকের বয়স কি হবে? এইখানে মোট বয়স থেকে আমরা যদি এই যে শিক্ষার্থীদের মোট বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে শিক্ষকের বয়সটা কিন্তু বের হয়ে যাবে। তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, তাহলে 375 বিয়োগ 336, এটা আমরা বিয়োগ দিই, কত আসে দেখি। 375 থেকে 336, ওকে, এটা দিলে আসে কত? 39। তাহলে আমরা বলতে পারি যে শিক্ষকের বয়স হচ্ছে কত? 39 বছর। সুতরাং লিখে দিবা যে শিক্ষকের বয়স হচ্ছে কত?
39 বছর। বুঝতে পারছো তোমরা এটা? এটা কি বুঝতে পারছো না কি বলে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আবার এটা বুঝাই বলতেছি। দেখো, প্রথমত বলেছে কি 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স বলে দিয়েছে 15 বছর। তো আমরা এটা দেখে তুলে ফেলছি যে দেওয়া আছে 24 জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। এখন শিক্ষার্থী ছিল 24 জন ও তাদের শিক্ষক সহ কিন্তু 25 জন, তাহলে মোট ব্যক্তি হচ্ছে 25 জন। এখন এই যে 25 জন ব্যক্তির আমরা গড় বয়স থেকে মোট বয়সটা বের করব। তো গড় বয়স থেকে মোট বয়সটা বের করতে হলে অবশ্যই আমাদের গুণ করতে হবে। এখানে আমরা সেম কাজটা করেছি, অর্থাৎ গুণ করেছি। গুণ করার পর একটু তোমরা কোয়েশ্চেনের দিকে খেয়াল করে দেখো, এখানে বলেছে শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। আমরা এই কথাটাই লিখছি যে শিক্ষকের বয়স বাদ দিলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর কমে যায়। ওইখানে বলছে হ্রাস পায়, তো হ্রাস পায় মানে হচ্ছে কি কমে যাওয়া। তো এখানে 1 বছর হচ্ছে কমে গেছে। এখন গড় বয়স আমরা কি লিখতে পারি? গড় বয়স সমান হচ্ছে 15 থেকে একটা বাদ যাবে, কারণ যেহেতু বলছে 1 বছর কমে যায়, এজন্য আমরা লিখবো যে 15 বিয়োগ 1, ঠিক না? তাহলে কমে গিয়ে কত হয়েছে? 14 বছর। এখন শিক্ষার্থীদের সংখ্যা ছিল 24 জন, ঠিক না? এই যে 24 জন শিক্ষার্থী। এখন শিক্ষার্থীদের মোট বয়স আমরা 24 ইন্টু 14, বুঝতে পারছো? তাহলে এটা আসছে কত? 337। এখন এই যে 25 জন ব্যক্তির মোট বয়স থেকে যখন আমরা 24 জনের মোট বয়সটা বাদ দিয়ে দিব, তখন কিন্তু শিক্ষকের বয়সটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি যে শিক্ষকের বয়স হচ্ছে 39 বছর। আশা করি বুঝতে পারছো তোমরা। যারা এটা তুলনায় একটু ভিডিওটা পজ করে তুলে নাও, আমি এটা মুছে দিই। এতক্ষণ যাবৎ যারা ক্লাসটা দেখতেছো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। এখন দেখো, আমরা 5 নংটার সমাধান করব। 5 নংয়ে বলেছে একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় 11 বছর হলো। তাহলে নতুন শিক্ষার্থীদের বয়সের গড় কত হবে? এটা আমাদের বের করতে হবে। একদম সহজ কিন্তু। 5 নং আমরা সেমভাবে দেওয়া আছে দিয়ে লিখে ফেলি। দেওয়া আছে কি 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। এখন আমরা এই গড় বয়স থেকে মোট বয়সটা বের করবো। সুতরাং হচ্ছে কি মোট বয়স 20 ইন্টু 10 সমান হচ্ছে কত? 200 বছর। এখন আবার কোয়েশ্চেনে বলেছে শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হলো। তাহলে নতুন করে আবার ভর্তি হলো কত? সুতরাং নতুন করে ভর্তি হলো। আগে ছিল 20 জন শিক্ষার্থী, নতুন করে আরও কতজন ভর্তি হয়েছে? 10 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে না? তাহলে 20 যোগ 10 সমান হচ্ছে কতজন? 30 জন শিক্ষার্থী। এখন আবার বলেছে তাদের বয়সের গড় 11 বছর। তাহলে আমরা লিখতে পারি যে নতুন গড় বয়স, সুতরাং না দিই যে নতুন গড় বয়স 11 বছর। নতুন গড় বয়স হচ্ছে কত? সমান 11 বছর। এখন আমরা লিখতে পারি 30 জনের মোট বয়স। 30 জনের মোট বয়স কি হবে? 30 ইন্টু 11 বছর।
এটা যদি আমরা গুণ করি 30 × 11 330 বছর। এখন হচ্ছে যে প্রথমে ছিল 20 জন শিক্ষার্থী, পরবর্তী 10 জনের কি হবে মোট বয়স। ওকে, তাহলে পরবর্তী 10 জনের মোট বয়স, অথবা আমরা লিখতে পারি যে 10 জনের মোট বয়স। 10 জনের মোট বয়স কি হবে? এইখানে কত ছিল? 330 ছিল, যে 30 জনের মোট বয়স থেকে 20 জনের মোট বয়সটা যদি আমরা বাদ দিয়ে দিই, 30 জনের মোট বয়স ছিল কত? 330 বছর। এটা থেকে 20 জনের মোট বয়সটা আমরা বাদ দিয়ে দিলে এখানে কিন্তু কত? 10 জনের মোট বয়সটা বের হয়ে যাবে। 330 থেকে যখন 200টা বাদ দিয়ে দেব, এখানে আসে 130 বছর। 130 বছর। এখন আমরা লিখতে পারি যে 10 জন শিক্ষার্থীর গড় বয়স, 10 জন শিক্ষার্থীর গড় বয়স। 10 জন শিক্ষার্থীর গড় বয়স কি হবে? এই যে 130 ভাগ 10 জন বলছে না, তাহলে 10 দ্বারা ভাগ করবো। 130 ভাগ 10, 130 ভাগ 10 বছর হবে এখানে। 130কে যখন তুমি 10 দ্বারা ভাগ করবা, এখানে আসে কত? 13 বছর। 13 বছর, অর্থাৎ উত্তর হবে কি? উত্তর হবে 13 বছর। তুমি এখানে অতএব দিয়ে লিখে দিবা নতুন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। আবারও বলছি, যারা চ্যানেলের নতুন যুক্ত হয়েছে, এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখতেছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। ক্লিয়ার? যাদের হয়ে গেছে এটা তুলে নাও, আমি এটা মুছে দিই। এখন আমরা 6 নাম্বারটা সমাধান করব। 6 নাম্বারটা একদম সহজ, কিন্তু তোমরাও পারবা, তারপরও অনেকেই তো পারবা না, আমি এটা সমাধান করে দিচ্ছি। 6-এর 1 নংটা। ক্লিয়ার? শিক্ষার্থীর গড় উচ্চতা কত? এখানে দেখো, সবুজের 142 সেন্টিমিটার, রাখির 144 সেন্টিমিটার, মকবুলের 137 সেন্টিমিটার, সামিয়ার 146 সেন্টিমিটার এবং রিতার হচ্ছে 141 সেন্টিমিটার। তো সবগুলো আমরা কি করব? আমরা কিন্তু যোগ করে ফেলব। তাহলে আমরা লিখতে পারি যে শিক্ষার্থীদের মোট উচ্চতা, শিক্ষার্থীদের মোট উচ্চতা সমান সমান 142, 144, 142, 144 যোগ 137, 137 যোগ 146, 146 যোগ 141, 141। এতটুকু কি দেখা যাচ্ছে? ওকে, এখন সবগুলো আমরা যোগ করে ফেলবো। সবগুলো যোগ করলে দেখি কত আসে। 142 যোগ 144 যোগ 137 যোগ 146 যোগ 141, এটা আসে কত? 710। ঠিক আছে, তোমরাও কিন্তু আমার সাথে সাথে একটু বাইরে যোগ করে দেখবা। বুঝতে পারছো? এই সবগুলো যোগ করলে আসছে কত? 710। যেহেতু উচ্চতা বলছে, এই জন্য এখানে সেমি হবে, মানে সেন্টিমিটার। ক্লিয়ার? এখন আমাদের বের করতে বলছে কত? গড় উচ্চতা। সুতরাং গড় উচ্চতা কত হবে এখানে দেখো,
710কে আমরা ভাগ করব কত দ্বারা? এখানে কয়টা সংখ্যা আছে দেখো, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা, চারটা এবং পাঁচটা সংখ্যা আছে না, এই জন্য আমরা 5 দ্বারা ভাগ করব। এখন 710কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো, এইখানে আসে কত? এইখানে আসে 142। ঠিক আছে, তাহলে উত্তর হবে কত? 142 সেন্টিমিটার। 142 সেন্টিমিটার। শিক্ষার্থীদের গড় উচ্চতা হচ্ছে 142 সেন্টিমিটার। এখন আমরা 6-এর 2 নম্বরটা সমাধান করব। 6-এর 2 নম্বরটা, 6-এর 2 নঙ্গে কি বলেছে দেখো, সবচেয়ে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা কত? সবচেয়ে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা। তাহলে আমরা এখানে সবার আগে আইডেন্টিফাই, তাহলে এখানে আমরা আগে দেখব সবার আগে, তাহলে আমরা সবার আগে দেখব যে এখানে সবচেয়ে বেশি উচ্চতার কে আছে। আমি এখানে দেখতেছি সব থেকে বেশি উচ্চতার আছে কত? 146, অর্থাৎ সামিয়ার। তো আমি লিখতে পারি যে সবচেয়ে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর উচ্চতা হলো, সব থেকে বেশি উচ্চতার, সব থেকে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর মোট উচ্চতা, দুইজন শিক্ষার্থীর মোট উচ্চতা। মোট উচ্চতা কি হবে? সব থেকে বেশি আছে সামিয়ার, তো সামিয়ার কত বলছে? 146। এখন 146 থেকে কম কার আছে, মানে 146 থেকে কম আছে কত? 144। ঠিক আছে, এই দুইটা কিন্তু ভাইয়া বলতে গেলে মানে এটা আছে প্রথমত, এটা হচ্ছে 144, এটা হচ্ছে দ্বিতীয়ত। ঠিক আছে, এটা সব থেকে বেশি এবং এটা হচ্ছে একটু কম, বুঝতে পারছো? অর্থাৎ এটার নিচে হচ্ছে এটা। এখন আমরা দুইটা যোগ করব। এখন 146কে 146 যোগ 144, এটা করলে আসে কত? 290। 290, যেহেতু উচ্চতা বলছে জন্য এখানে কত হবে? সেমি হবে। এখন আমরা লিখতে পারি যে গড় উচ্চতা, সুতরাং গড় উচ্চতা, গড় উচ্চতা কি হবে এখানে? 290 ভাগ, যেহেতু দুইজনের সাথে আমরা এটা কি করতেছি? কম্পেয়ার করতেছি, এই জন্য হচ্ছে এটা 2। তাহলে 290 ভাগ 2, এটা হচ্ছে কত? 145। 145 সেমি। আমরা বলতে পারি যে সব থেকে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা হচ্ছে কত? 145 সেমি। এখন আমরা 6-এর 3 নম্বরটা সমাধান করব। 6-এর 3 নংটা কি বলেছে দেখো, সব থেকে বেশি উচ্চতার দুইজন এবং সব থেকে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর উচ্চতার পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, আমরা লিখতে পারি যে 2 নং হতে প্রাপ্ত সবচেয়ে বেশি উচ্চতার, মানে সব থেকে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় হচ্ছে কত? 145 সেন্টিমিটার। 2 নং হতে প্রাপ্ত, 2 নং হতে পাই বা প্রাপ্ত, যেটাই পাই এটা লিখে দিবা। সবচেয়ে বেশি উচ্চতার, সব থেকে বেশি উচ্চতার, সব থেকে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা, দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা কত? 145 সেন্টিমিটার। এটা 145 সেমি। এখন সব থেকে কম উচ্চতা দুইজন শিক্ষার্থীর মোট উচ্চতা, সব থেকে
কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর মোট উচ্চতা সব থেকে কম। প্রথমত হচ্ছে কার 100, আমরা তো এখানে কত কত লিখছিলাম 146 আর 144, তাহলে 144-এর পর কার আছে 142 এবং হচ্ছে কত 141, ঠিক না? তো এটা তো আমরা লিখতে পারবো না, কারণ 141-এর ছোটো কিন্তু আবার 137 আছে, ঠিক আছে? তো আমরা লিখতে পারি 141 যোগ 137, 141 যোগ 137, ক্লিয়ার? এটা যোগ করলে কত আসে 141 যোগ 137, 141 যোগ 137, এটা করলে আসে 278, 278 সেমি। এতটুকু কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখানেও লিখতে পারবো, সমস্যা নেই। এখন কম উচ্চতা দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা, এতে কিছু না লিখে আমরা কি লিখতে পারি গড় উচ্চতা, একটু সাজায় লিখি যে সব থেকে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা, ডট ডট দিয়ে দিই, সব থেকে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় উচ্চতা। গড় উচ্চতা কি হবে 278 থেকে, মানে 278, এটা ভাগ করব কত দ্বারা, যেহেতু দুইজন, ঠিক না? যেহেতু দুইজন, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করব। এটা 2 দ্বারা যদি আমি ভাগ করি 278-কে, আমি এটা ভাগ করছি 2 দ্বারা, এটা আসে কত 139, 139 উচ্চতা বলছে, এজন্য সেমি। আমি একটু দেখি যে এতটুকু দেখা যাচ্ছে নাকি। 139 সেমি, আমি এটা একটু উপরে লিখি কারণ এটা দেখা যাচ্ছে না। 100, আমি এটা এখানে লিখতেছি যে 139 সেমি। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে সব থেকে বেশি উচ্চতার দুইজন ও সব থেকে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর উচ্চতার গড়ের পার্থক্য। এখন আমি লিখতে পারি যে গড়ের পার্থক্য, আমি এখানে লিখতেছি যে গড়ের পার্থক্য সমান সমান গড়ের পার্থক্য। দেখো সব থেকে বেশি উচ্চতার ছিল কতজন, সব থেকে বেশি উচ্চতার ছিল 145 জন। এইটা থেকে আমরা এটা বিয়োগ করব কম উচ্চতার 139, তাহলে 145 বিয়োগ 139, এটা আমরা বিয়োগ করব 145 থেকে 139, 145 থেকে 139, এটা যদি আমরা বিয়োগ দিয়ে আসে কত 6, তাহলে আমরা লিখতে পারি যে গড়ের পার্থক্য কত 6 সেন্টিমিটার, 6 সেমি। এটা হচ্ছে উত্তর। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। যদিও ক্লাসটি দেখে বুঝতে না পারো, একটু ব্যাক করে আবার দেখে আসো, যতবারই বুঝবা না অতবারই কিন্তু ব্যাক করবা। আশা করি এখানে না বোঝার মতো কোনো কিছু তোমাদেরকে বলি নাই। যারা বোঝো নয়, আমি তোমাদেরকে এটা আবারও একটু বোঝাই বলতেছি। দেখো আমাদেরকে বের করতে বলছে সব থেকে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থী এবং সব থেকে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর কি গড়ের পার্থক্য বের করতে হবে। তো আমরা এখানে দেখতেছি যে সব থেকে বেশি উচ্চতার দুইজন শিক্ষার্থীর গড় আমরা কিন্তু 2 নঙ্গে পাইছিলাম কত 145 সেমিটা আমরা লিখছি। এখন সব থেকে কম উচ্চতার দুইজন শিক্ষার্থীর মোট উচ্চতা আমরা এখানে লিখে ফেলছি 141 যোগ 137। এটা আমরা কিভাবে লিখছি, মানে কম উচ্চতার আমরা তো 146 এবং 144 লিখে ফেলছি। এইটার পরে কম সংখ্যা কোনটা আছে আমরা দেখব। তো 144-এর পর কম সংখ্যা আছে কিন্তু 141, ঠিক আছে? ওইটার থেকে একটু কম, মানে ওইটার থেকে একটু ছোটো আছে কি 137। তো আমরা এই দুইটা লিখে যোগ করছি, মানে মোট উচ্চতাটা আমরা বের করছি। বের করার পর আমরা এখান থেকে গড় উচ্চতাটা বের করছি। যেহেতু দুইজন শিক্ষার্থীর জন্য আমরা 2 দ্বারা ভাগ করছি, এগুলো আশা করি তোমরা সবাই জানো।
এরপর আমরা এই দুইটাকে বিয়োগ করছি, যেহেতু পার্থক্য বলছে এই জন্য এখানে বিয়োগ করতে হবে। বুঝতে পারছো তোমরা? এখন আমরা 7 নংটা সমাধান করব। তো একদম এই নিয়মেই করব। 6 নংটা যারা করতে পারছো অবশ্যই এই নিয়মেই করলে হয়ে যাবে, তোমাদের আর কোনো কিছু করার দরকার নাই। তারপর আমি এটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যেহেতু এটা একদম শেষ ক্লাস এই জন্য আমি তোমাদেরকে করিয়ে দিই, যাতে কারোরই মনে কোনো কনফিউশন না থাকে। তোমাদের কাজ শুধু একটা, ভাইয়াকে বেশি বেশি করে সাপোর্ট করবা, লাইক করবা, আর যারা নতুন আছো বা নতুন যুক্ত হয়েছো, ক্লাসটা নতুন দেখতেছো আজকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর আগের ভিডিওগুলো দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিবে, কেমন? ওকে, এটা হচ্ছে সর্বশেষ 7-এর 1 নাম্বার, 7-এর 1 নং। 7-এর 1 নংটা কি বলেছে দেখো, পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম। গড় ওজন কত গ্রাম বলছে, তাহলে পেয়ারার ওজন যথাক্রমে বলছে 58, 50, 60, 52, 54 এবং 56 গ্রাম। আমরা এখান থেকে বের করব কি পেয়ারাগুলোর মোট ওজন। পেয়ারাগুলোর মোট ওজন সবগুলো আমরা যোগ করব, সমান সমান দিয়ে কত বলছে 58, 50, 60, 58, 50, 60, 52, 54, 56, 52, 54, 56। ওজন যেহেতু বলছে জন্য এখানে সবগুলো কিসে হবে ভাই, গ্রামে হবে। আমি এটা যোগ করে ফেলি, 58, 50, 60, 58, 50, 60, 52, 54, 56, 52, 54। এটা আসে কত, 330। 330 যেহেতু ওজন বলছে এজন্য এখানে কি হবে, গ্রাম হবে। আমাদের বের করতে হবে এখানে কি গড় ওজন। সুতরাং গড় ওজন, গড় ওজন কি হবে, এই 330 ভাগ করব আমরা। এখানে কতটা সংখ্যা আছে আমরা দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা আছে না, 6 দ্বারা ভাগ করব। তো 330কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো, এটা আসে 55। তাহলে কি হবে এখানে গড়, মানে গড় ওজন হবে কত, 55 গ্রাম। এটাই ছিল 7-এর 1 নং। এখন আমরা 7-এর 2 নংটা সমাধান করব। 7-এর 2 নংয়ে বলেছে প্রথম 3টি পেয়ারার গড় ওজন কত। প্রথম 3টি পেয়ারা, তাহলে আমরা লিখব যে প্রথম 3টি পেয়ারার মোট ওজন। প্রথম 3টি পেয়ারার মোট ওজন। প্রথম 3টি পেয়ারা দেখো 142, 144, 142, 144 এবং কত বলছে 137, 137। আমরা তিনটা যোগ করে ফেলবো, 142, 144, 142, 144, 137, 137 কত আসে, 423 আসে। 423 গ্রাম। আমাদের এখান থেকে বলছে কি গড় ওজন, সুতরাং আমরা লিখতে পারি যে গড় ওজন। গড় ওজন সমান সমান কি হবে, 423 ভাগ, যেহেতু প্রথম 3টি বলছে তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? 423কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, 423 ভাগ 3, এটা করলে আসে কত, 141, 141, 141 গ্রাম। তাহলে লিখে দিবা যে প্রথম 3টি পেয়ারার গড় ওজন হচ্ছে 141 গ্রাম। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছো? এখন সর্বশেষ 7-এর 3 নংটা দেখো কি বলেছে। 7-এর 3 নংটা, প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত গ্রাম। পার্থক্য বলছে ওই যে আমরা 6 নংয়ের 3 নংটা যেটা করছি না,
ঠিক সেমভাবে আমরা এটাও করে ফেলবো। তো আমরা লিখবো যে 2 নং হতে পাই, 2 নং হতে পাই যে প্রথম 3টি পেয়ারার কি গড় ওজন। আমাদের তো এখানে গড় ওজনের পার্থক্য বের করতে হবে, জন্য আমরা লিখবো যে প্রথম 3টি পেয়ারার গড় ওজন হচ্ছে 141 গ্রাম। প্রথম 3টি পেয়ারার গড় ওজন 141 গ্রাম। আমার লেখা হয়তো তোমরা একটু নাও বুঝতে পারো, চাইনিজ লেখা তো এই জন্য। এখন শেষ 3টি পেয়ারার মোট ওজন, শেষ 3টি পেয়ারার মোট ওজন। শেষ 3টি দেখো, হাইরে 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 হাইরে, আমি এটা কি করলাম? এইখানে তো 142, 144, 137, এগুলো তো 6-এর মানে উচ্চতার কথাগুলো আমি এখানে লিখছি। আমি এটা অন্যমনস্ক হয়ে গেছি, কারণ ভিডিওটা ভাই মেক করতেছি, এখন রাত 1:36 বাজতেছে। কীভাবে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করবে চিন্তায় মানে আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। ভাগ্যিস আমার এটা মনে পড়ছিল, না হলে তো আজকে আমি তোমাদেরকে এটা শেষ করে দিতাম একদম। যাক, মনে পড়ছে, অনেক ভালো কথা। আমিও বলি কী রে, এমন হওয়ার তো কথা না। তাহলে প্রথম 3টি ছিল কত? 58, 50 এবং 60, ঠিক না? 58, 50 এবং 60। আমরা এখান থেকে দেখে বলি 58, 50, 60। 58, 50 এবং হচ্ছে কত? 60। তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে মানটা, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, এরপর এটাও চেঞ্জ হবে, এরপর এটাও চেঞ্জ হবে। 58, 50, 60, 58, 50, 60, এইটা করলে আসে 168, 168 গ্রাম, 168 গ্রাম। এই 168কে আমরা 3 দ্বারা ভাগ করব। 168কে আমরা ভাগ করব 3 দ্বারা, এটা করলে আসে কত? 56 গ্রাম, 56 গ্রাম। তাহলে গড় ওজন এখানে হচ্ছে কত? 56 গ্রামটা বসবে। এখন শেষের 3টি পেয়ারার মোট ওজন, শেষের 3টি কী কী আছে? প্রথম 3টি ছিল এটা, শেষ 3টি হচ্ছে এই যে এটা 52, 54, 56, 52, 54, 56। আমি আর একটু ভালো করে দেখি, শেষের 3টি কি? 52, 54, 56, ওকে, গ্রাম। 52, 54 এবং হচ্ছে কত? 56, এটা আসে কত? 162 গ্রাম, 162 গ্রাম। এখন আমরা লিখতে পারি যে গড় ওজন, যে সুতরাং শেষ 3টি পেয়ারার গড় ওজন এই 162। এই 162 আমরা ভাগ করব কত দ্বারা? 162কে ভাগ করব, যেহেতু শেষের 3টি কথাটা উল্লেখ আছে, শেষের 3টি, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। বুঝতে পারছো? 3 দ্বারা ভাগ করব 162কে। আমরা যখন 3 দ্বারা ভাগ করব, এটা আসে কত? 54, এটা আসে 54। আমি এখানে উপরে লিখতেছি কারণ বুঝতে অসুবিধা হইতে পারে। 54 গ্রাম। এখন আমাদের প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য, আমরা লিখব যে গড় ওজনের পার্থক্য সমান সমান 12টা থেকে আমরা 14টা বিয়োগ করব। তো 12টা ছিল কত? এখানে 12টা ছিল 56, ঠিক আছে? এই 56 থেকে 54টা আমরা বাদ দিব।
56 থেকে 54টা আমরা বাদ দিয়ে দিব। 56 থেকে 54 গেলে কত? 2 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ কত? প্রথম 3টি ও শেষ 3টি পেয়ারার গড় ওজনের পার্থক্য হচ্ছে কত? 2 গ্রাম। এটাই ছিল আজকের 114 পৃষ্ঠার সমাধান। ভিডিওটা অনেক বড় হয়েছে, তারপরও আমি যতটুকু পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি, যাদের এই ভিডিওটা দেখে একটু সমস্যা হইতে পারে, যেহেতু অঙ্কগুলো একটু বড় বড়, তারপরও যদি না বুঝে থাকো একদম ক্লাসটা ব্যাক করো, একটু টেনে আবার দেখো, বুঝতে পারবা। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।